হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কমল ইসলাম। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। তাহলে আমরা অনেকজন জয়েন করছে। আমরা আস্তে, আস্তে স্টার্ট করে দিই। তো আমাদের স্ল্যাব ডিজাইন শেষ হয়েছিল যে আমরা একটা স্ল্যাবকে কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে এক্সট্রা টপ ক্যালকুলেট করতে পারি, কিভাবে আ উম রড গুলাকে প্লেসমেন্ট করতে পারি। এগুলো আমরা গতদিন দেখছিলাম যে স্ল্যাবটাকে আমরা কিভাবে একটা ডিজাইন করতে পারি যেকোনো একটা স্ল্যাব যদি হয়। আচ্ছা। তো এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ডিজাইন অফ বিম। তো বিম ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। তো বিম ডিজাইন করতে গেলে সাধারণত বিম দুই প্রকারের হয়, রেক্টেঙ্গুলার বিম এবং টি বিম। ঠিক আছে? রেক্টেঙ্গুলার এবং টি বিম। কেউ যদি জিজ্ঞেস করে যে বিম আসলে মেইনলি ক্লাসিফাইড করা যায় কয় ভাবে, তাহলে রেক্টেঙ্গুলার বিম আর হচ্ছে টি বিম, এই দুই ভাবে। রেক্টেঙ্গুলার বিমকে আবার দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিম আর হচ্ছে ডাবলি রিইনফোর্সড। এটা হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিম আর এটা হচ্ছে ডাবলি রিইনফোর্সড। তো এই বিম গুলার হচ্ছে যে বেসিক যেগুলো আছে এগুলা হচ্ছে আরসিসি তে পড়ার কথা। আরসিসি কি কন্টিনিউ হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে সিঙ্গলি ডাবলি এই রিইনফোর্সমেন্ট বিম ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড, এটা সম্বন্ধে মোটামুটি একটু ধারণা আছে নাকি সবার? আচ্ছা, তো এটা ডিপেন্ড করে হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে। ম্যাটেরিয়ালটাকে আমি কিভাবে চুজ করতেছি এটার উপরে ডিপেন্ড করা হচ্ছে ইউএসডি এবং ডাব্লিউএসডি মেথড। তো যে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমি স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম আঁকি তাহলে এইরকম একটা ডায়াগ্রাম পাবো। এরকম একটা ডায়াগ্রাম পাবো। এটার বিহেভিয়ার করে লিনিয়ারলি বিহেভ করে স্ট্রেস এবং স্ট্রেইন, এদিকে স্ট্রেস আর এদিকে হচ্ছে স্ট্রেইন। যতক্ষণ পর্যন্ত লিনিয়ারলি বিহেভ করে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক জোন। ঠিক আছে? তারপরে দেখা যায় যে এই জোনের মানে কি? এই জোনের মানে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যদি আমি স্ট্রেস দেই তাকে, তাহলে তার বিকৃতি হবে সমপরিমাণে। স্ট্রেস যত বাড়বে বিকৃতিও তত বাড়বে বা স্ট্রেন তত বাড়বে। আর স্ট্রেস রিমুভ করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু একটা সময় পরে দেখা যায় যে এটাকে স্ট্রেস দিতে এটা এমন একটা অবস্থায় আনলাম যেটা তার ইলাস্টিক লিমিট ক্রস করে গেছে। এখন কিন্তু যখন সে প্লাস্টিক লিমিটে গেল তখন কিন্তু আর কি তার বিহেভিয়ারটা লিনিয়ার থাকে না, এটা নন লিনিয়ার হয়ে যায়। মানে স্ট্রেস বাড়লে স্ট্রেন বহুগুণ বেড়ে যায়, স্ট্রেস অল্প বাড়ছে, এই যে দেখেন স্ট্রেস অল্প বাড়ছে কিন্তু স্ট্রেন বহুগুণ বেড়ে গেছে। আবার দেখেন স্ট্রেস অল্প বাড়ছে, স্ট্রেন বহুগুণ বেড়ে গেছে। আর আগে দেখেন স্ট্রেস যতটুকু বাড়তো স্ট্রেন ততটুকু, স্ট্রেস যতটুকু বাড়তো স্ট্রেন ততটুকু। তাহলে এইটা হচ্ছে প্লাস্টিক। তাহলে ইলাস্টিক লিমিট আছে আর হচ্ছে প্লাস্টিক লিমিট আছে। দুটা লিমিট আছে, ইলাস্টিক লিমিট আছে আর হচ্ছে প্লাস্টিক লিমিট আছে। তাহলে ইলাস্টিক লিমিট এবং প্লাস্টিক লিমিট এই দুটা লিমিট যদি থাকে তাহলে ম্যাটেরিয়ালকে যদি আমি ইলাস্টিক পর্যন্ত চিন্তা করি যে সে আসলে লোড নিতে পারবে একবার আলটিমেট এতটুকু পর্যন্ত, এখানে মনে করি আমরা রাপচার, এই রাপচার হওয়ার আগ পর্যন্ত আসলে সে লোড নিতে পারে একটা ম্যাটেরিয়াল। ঠিক আছে? এখন এর সেফ লোড নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে ইলাস্টিক লিমিট পর্যন্ত, কারণ ইলাস্টিক লিমিট পর্যন্ত যদি সে লোড নেয় তাহলে এইটা তার টোটাল ক্যাপাসিটির প্রায় অর্ধেক। মানে আমি যদি একটা স্টিলের ক্ষেত্রে চিন্তা করি যে স্টিলের আলটিমেট বা ইএল স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে 60,000, একটা 60 গেজ স্টিলের জন্য আমরা দেখলাম 60,000 পিএসএ একটা স্টিলের ইএল ক্যাপাসিটি, 60,000 পিএসএ মনে করলাম। আচ্ছা, এখন সেটাকে যদি আমরা ইলাস্টিক লিমিট পর্যন্ত চিন্তা করি যে সে ইলাস্টিক লিমিট পর্যন্ত কতটুকু স্ট্রেস দিতে পারবে, এটা হচ্ছে তার ইএল হচ্ছে এই টোটালটাকে আমি বলতেছি হচ্ছে ইএল, ইএল স্ট্রেস। আচ্ছা, আর এটা ইলাস্টিক স্ট্রেস কত? এটা হচ্ছে ইএল স্ট্রেসের অর্ধেক। মানে আলটিমেট যে স্ট্রেস নিতে পারে সেটার অর্ধেক, মানে হচ্ছে 30,000 পিএসএ। তো যে কোনো একটা মেটেরিয়াল লোড নিতে পারে একবার আলটিমেট মানে পর্যন্ত হচ্ছে
60,000 পিএসআই, ঠিক আছে? কিন্তু আমি সেফটির জন্য চিন্তা করতেছি যে 60,000 পিএসআই, তো সেটা আলটিমেট, আলটিমেট মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম নিতে পারে। এখন আমি ম্যাক্সিমাম নিতে পারে 60,000, আমি ডিজাইনও করতেছি 60,000 ধরে, কিন্তু কোনো কারণে দেখা গেল যে ম্যাটেরিয়াল প্রোভাইডার যে আছে, মানে আমি যে বাজার থেকে রড কিনে আনতেছি, সে অ্যাকুরেটলি 60টা মেনটেন করলো না, অথবা কনক্রিট যেটা ইউজ করতেছি এটা মিক্সিং এ তারা ঘাপলা করলো। আপনি যেভাবে ধরছেন, মনে করেন কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা ধরতেছি ডিজাইনের জন্য, মনে করতেছি 3,000 পিএস। তো 3,000 পিএসআই আমি কিভাবে ধরতেছি? আমি ল্যাবে টেস্ট করছি, ল্যাবে টেস্ট করে আমি সিমেন্ট, স্যান্ড আর পাথর এই তিনটা মিক্স করছি, এই রেশিও দিছি 1, 1.5, 3 এরকম রেশিও দিয়ে মোল্ড বানাইছি, মোল্ড বানাই তারপর কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করছি, এবং আমি পাইছি হচ্ছে এটা 1, 1.5, 3 রেশিও দিয়ে যদি আমি সিমেন্ট আর হচ্ছে স্টোন দিয়ে আমি এগ্রিগেট দিয়ে হচ্ছে আমি যদি কনক্রিট ঢালাই করি, তাহলে সেটা 3,000 পিএসআই পর্যন্ত কম্প্রেশন নিতে পারে। কিন্তু এটা তো আপনি ল্যাবে টেস্ট করছেন, তাই না? তো প্র্যাকটিক্যালি গেলে, প্র্যাকটিক্যালি আনস্কিলড ওয়ার্কার তারা দেখবেন যে ওয়াটার সিমেন্ট রেশিও গুলো ঠিক মতো মেনটেন করবে না, বা স্যান্ড এগ্রিগেটের রেশিওটা ঠিক মতো অনেক সময় মেনটেন করে না। তখন দেখা যায় যে এইটা, এই এফসি প্রাইম 3,000 জায়গায় চলে আসে হচ্ছে 2,000, মনে করেন 2,000 হয়ে গেল। তো আপনি যদি আলটিমেট ধরে চিন্তা করেন, ডিজাইন করেন, তাহলে আপনি ধরতেছেন কত, যে আলটিমেট হচ্ছে সে ম্যাক্সিমাম নিতে পারে 3,000, আপনি এটা ধরে ডিজাইন করলেন। তো ডিজাইন করার পরে প্র্যাকটিক্যালি দেখা গেল যে সে নিতে পারে 2,000, তাহলে তো আপনার ডিজাইন ফেল করবে, কারণ আপনি তার শক্তি ধরছেন 3,000 সে নিতে পারে, কিন্তু বাস্তবে সে নিতে পারে 2,000 বিএসএ, তাই না? তো এইটাকে যদি আমি 50%, তার সেফ ক্যাপাসিটি কত, তার অর্ধেক, অর্ধেক হচ্ছে 1,500 পিএসআই। যদিও সে ম্যাক্সিমাম নিতে পারে হচ্ছে 3,000 পিএসআই, আপনি চিন্তা করলেন না, সে 3,000 পিএসআই নিতে পারে না, সে নিতে পারে হচ্ছে 1,500 পিএসআই। তো 1,500 পিএসআই হচ্ছে তার ইলাস্টিক লিমিট, আর ইলাস্টিক পর্যন্ত তার 1,500 পিএসআই সে নিতে পারে। তখন কি হবে? তখন হবে যে এই ম্যাটেরিয়ালস যদি ঘাপলাও করে, তারপরে 1,500 পিএসআই পর্যন্ত নামবে না। ওই যে বললাম যে সর্বোচ্চ 2,000 পিএসআই পর্যন্ত হবে, এর নিচে নামবে না। তাহলে 1,500 আপনি ডিজাইনে ধরতেছেন, তার ক্যাপাসিটি 1,500, কিন্তু সে অরিজিনাল নিতে পারতেছে 2,000, তাহলে আপনি কি হচ্ছে, আপনি সেফে থাকতেছে, বিল্ডিংটাও সেফে থাকতেছে। একইভাবে স্টিলের ক্ষেত্রে হচ্ছে, আমি কি বুঝাইতে পারতেছি? এগুলো হচ্ছে ডাব্লিউএসডি, মানে আমি ম্যাটেরিয়ালটাকে চিন্তা করব, ম্যাটেরিয়াল যদিও আলটিমেট পর্যন্ত লোড নিতে পারে, আমি চিন্তা করব না, সে আলটিমেট পর্যন্ত লোড নিতে পারে না, সে নিতে পারে তার ইলাস্টিক লিমিট পর্যন্ত সে লোড নিতে পারে। জি স্যার। তখন সেটা হচ্ছে ডাব্লিউএসডি মেথড। তাহলে এইখানে অনেক সেফটি আছে, কারণ হচ্ছে ম্যাটেরিয়াল, মনে করি একটা স্টিলের ক্ষেত্রে স্নার ক্যাপাবিলিটি হচ্ছে পিএসআই, তারপর হচ্ছে 72 গ্রেডের স্ট্রেস ক্যাপাবিলিটি হচ্ছে 72,000 পিএসআই। যেটাই হোক, সেটাই হচ্ছে তার ইএল স্ট্রেস। ইএল স্ট্রেস মানে হচ্ছে যখন সে বাঁকা শুরু হয়ে গেল, একটা রড যখন যে লোডে সে তার বেন্ডিং শুরু করে দিল, তার বিকৃতি শুরু করে দিল, সেটাকে বলা হচ্ছে ইএলডি। এই যে ইএল স্ট্রেস হচ্ছে 60,000 পিএসআই, মানে এটা হচ্ছে তার আলটিমেট আর কি, ধরে নিন আমরা আলটিমেটের কাছাকাছি। তো এটা পর্যন্ত আমি লোড না ধরে, আমি যদি তার অর্ধেক লোড ধরি, যে না, একটা রড নিতে পারে হচ্ছে মাত্র 30,000 পিএসআই, আর কনক্রিটের ক্ষেত্রে যদি সে ম্যাক্সিমাম নিতে 3,000, আমি অনেক কম অর্ধেক ম্যাটেরিয়াল প্রপার্টিটাকে, তো সেই কারণে আমার ম্যাটেরিয়াল বেশি লাগবে, বেশি লাগবে না, রড বেশি লাগবে, সিমেন্ট বেশি লাগবে, তাই তো? কারণ হচ্ছে আমি তার ক্যাপাসিটি কমায় ধরতেছি, কমায় ধরলে তো জিনিস বেশি বেশি লাগবে। রড নিতে পারে 60,000, তো 60,000 ধরলে এখানে যদি 5টা রড লাগতো, সেটার ক্যাপাসিটি যদি আমি 30,000 চিন্তা করি, তাহলে লাগবে কয়টা? 10টা। হ্যাঁ, লাগবে 10টা রড। তাহলে ডাব্লিউএসডি মেথডে আসলে দেখা যায় যে রিইনফোর্সমেন্টটা বেশি লাগে। তো বাইরের দেশগুলো সাধারণত ডাব্লিউএসডি মেথডটা ফলো করে, কারণ তাদের ক্ষেত্রে ইকোনমিক চেয়ে সেফটিটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, এখন আমাদের দেশের ক্ষেত্রে তো ইউএসডি হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথড। আমরা ম্যাটেরিয়াল থেকে ওই ম্যাটেরিয়ালের আলটিমেট পর্যন্তই চিন্তা করব। মানে FY 60, তাহলে আমি 60 ধরবো। FC প্রাইম হচ্ছে 3000, মানে সে মরার আগে 3000 লোড দিতে পারে, তো ওইটা 3 KSI ধরবো, মানে ওইটা 3000 PSI, এটা 3 KSI। আচ্ছা, এটাই ধরবো। এখন কথা হলো গিয়ে যে তখন তো আপনারা বলবেন যে স্যার তাহলে তো আমরা ম্যাটেরিয়াল থেকে যদি আলটিমেট পর্যন্ত ধরতেছি, তাহলে তো এটা রিস্কে পড়ে যাচ্ছে, কারণ ওইটা তো অ্যাচিভ হচ্ছে না। 60,000 KSI তো অ্যাচিভ হচ্ছে না। কোনো কারণে যদি ফেল করে বা কোনো কারণে যদি আমি মেনটেন করতে না পারি, এফসি বারের মান 3 KSI, ওইটা যদি প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা সম্ভব না হয়, তখন কিন্তু কি হবে, আমি যদি ম্যাটেরিয়ালটাকে ধরি সে এতটুকু লোড নিতে পারবে, কিন্তু যদি সে তার চেয়ে কম লোড নেয় তাহলে তো বিল্ডিং ফেল করে যাবে। তো এটাকেই তারা ব্যালেন্স করার জন্য ঠিক আছে বলছে যে আমরা ম্যাটেরিয়ালটাকে আলটিমেট পর্যন্ত ধরবো, কিন্তু ম্যাটেরিয়ালটাকে যেহেতু আলটিমেট পর্যন্ত ধরতেছি, আমি লোড যেটা আছে, যেটা লোড আমরা ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করে যা পাবো তাকে আমি একটু বাড়াই নিব, লোডকে বেশি বেশি ধরবো। মনে মনে করেন লোড, আপনি বিল্ডিং এর লোড ক্যালকুলেট করে পাইছেন 50 টন, তো এই বিল্ডিংটাতে 50 টন লোড আসতেছে, তো অরিজিনালি সে 50 টনই আসতেছে, কিন্তু আপনি কি করবেন, একটু বাড়ায় ধরবেন। বাড়ায় ধরে মানে হচ্ছে ফ্যাক্টরাইজ করা, এই লোডটাকে একটু ফ্যাক্টর করবেন। যেমন ধর তারা বলছে যে ডেড লোড যেটা আছে, এসিআই কোড যদি বলি, এটাকে 1.2 দিয়ে ফ্যাক্টর করা হয়, মানে 20% বাড়ায় নেওয়া হয়। আর লাইভ লোড যেটা আছে এটাকে 1.4 দিয়ে ফ্যাক্টর করা হয়, 1.6, সরি 1.6 দিয়ে ফ্যাক্টর করা হয়, এটাকে 60% বাড়ায় নেওয়া হয়, কারণ লাইভ লোডটা অ্যাকুরেটলি এস্টিমেট করা যায় না, এই কারণে এটাকে 60% বাড়ায় নেওয়া হয়। তাহলে কি হইলো, আমি লোডটাকে বাড়ায় চিন্তা করতেছি, তো লোড আসতেছে অরিজিনালি যদি 50 টন আসছে, তাহলে তাকে যদি আমি 20% বাড়ায় নেই, তার 5 দুগুণে 10, আমি তো চিন্তা করতেছি 60 টন লোড আসতেছে, তো অরিজিনালি আসতেছে কত, 50 টন, কিন্তু আমি চিন্তা করতেছি হচ্ছে 60 টন লোড আসতেছে। তো ম্যাটেরিয়ালটাকে আমি আলটিমেট পর্যন্ত চিন্তা করি, কিন্তু লোডটাকে আমি 60 টন লোডটাকে বেশি বেশি চিন্তা করি, তখন এটাকে বলা হচ্ছে ইউএসডি মেথড। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। এটাকে তখন বলা হচ্ছে ইউএসডি মেথড। তো ডাব্লিউএসডি মেথডটা হচ্ছে, এটাও সেফ, ইউএসডিও সেফ, কারণ হচ্ছে আপনি তো ম্যাটেরিয়ালকে আলটিমেট ধরতেছেন, কিন্তু আবার ওইদিকে লোডটাকে কিন্তু বাড়ায় নিচ্ছেন, একদিকে না একদিকে আপনি এটাকে ব্যালেন্স করতেছেন। এটা মেথড হচ্ছে কি, এক একজন এক এক জিনিস প্রপোজ করে। তো ডাব্লিউএসডি মেথড যেটা আছে, ওনারা প্রপোজ করছে বা চিন্তা করছে একরকম ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এটা অনেক গবেষণার ফসল, মানে গবেষণা করে তার মুখের থেকে হঠাৎ করে বাইর করে দেয় নাই। ইউএসডি মেথড যেটা, সেটাও সেম ঘটনা। এটাও কিন্তু আরেক পার্টি আসছে, তারা বলতেছে যে না, আমরা যদি ডাব্লিউএসডি তে তো অনেক রড চলে আসে বা অনেক সেফটি হয়ে যাচ্ছে, তাহলে তো এখানে কস্টিং এর একটা ব্যাপার আছে। যারা লো ইনকাম কান্ট্রি বা কেউ লো ইকোনমি স্ট্রাকচার করতে চায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউএসডি মেথড যদি আমি শুধুমাত্র ফলো করি, তাহলে তো এখানে অনেক খরচ চলে আসবে। তো সেই ক্ষেত্রে তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করছে, যে না, আমরা মেটেরিয়ালটাকে আলটিমেট পর্যন্ত চিন্তা করবো। তখন প্রশ্ন উঠে যায় যে ম্যাটেরিয়াল যদি আলটিমেট পর্যন্ত হয়, কিন্তু দেখা গেল যে সে অরিজিনালি সে এই লোডটুকু ক্যারি করতে পারে না, কিন্তু আমি চিন্তা করতেছি সেই লোডটুকু ক্যারি করতে পারে, এইভাবে ধরে যদি আমি ডিজাইন করি, তাহলে তো বিল্ডিং ফেল করে যাবে। যদি একটু লোডের এদিক সেদিক হয় বা বেশ কম হয়, তখন তারা বলতেছে তাহলে ঘটনাটা কি, লোডের এদিক সেদিক হইলে এটা ফেল করে যাবে। তো লোডের এদিক সেদিক যেহেতু যদি মানে যেহেতু এদিক সেদিক হবে, তখন লোডটাকে আমি ফ্যাক্টরাইজ করে ফেলে আমি লোডটাকে একটু বাড়াই ধরলে আমার কি হয়ে যাবে, এদিকে ব্যালেন্স হয়ে যাবে। তো এইটাকেই বলতেছে হচ্ছে ইউএসডি মেথড। তো এটাতে রড একটু মানে ডাব্লিউএসডি চেয়ে কম লাগে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, স্যার এইটা তো হ্যাঁ, স্যার আরেক ধরনের মেথড দেখা যায় এলএসডি, অর্থাৎ লিমিট স্টেট মেথড, মেবি এটা ইন্ডিয়াতে ইউজ করা হয়। স্যার এই সম্পর্কে যদি একটু না, এখন বিভিন্ন কোড আছে, খালি মেথড তো আমাদের, যেমন ধরেন
ইউএসডি মেথড, ডাব্লিউএসডি মেথড, তাই না? আমাদের দেশে আসলে ইউএসডিও ফলো করা হয় না, ডাব্লিউএসডি ফলো করা হয় না। আমাদের দেশে ফলো করা হবে হচ্ছে বিএনবিসি। ঠিক আছে? বিএনবিসি কোডে যে মেথডটা আছে, যেভাবে তারা বলছে ডিজাইন করার জন্য, এই সেভাবে সেম ভাবে ইন্ডিয়ান কোড হচ্ছে আইএস স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড। ব্রিটিশের ক্ষেত্রে হচ্ছে বিএস স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আর আমরা যেটা বিএনবিসি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধার করা ফ্রম এসিআই। এসিআই কোড যেটা আছে সেটাকেই আসলে ধার করা। তো এই যে মেথড বিভিন্ন ভাবে তারা হচ্ছে এটাকে মডিফাই করছে। কোনো না কোনো মেথডকে, অরিজিনাল স্ট্যান্ডার্ড যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ড হয়, ওটাকেই কোনো না কোনো মেথডে অন্যান্য দেশগুলো অ্যাডপ্ট করছে, অথবা যারা এসিআই স্ট্যান্ডার্ড আছে এটাকেই কোনো না কোনো দেশগুলো হচ্ছে অ্যাডপ্ট করছে। তো এই দুটা মেথডই হচ্ছে আসলে মানে কোর মেথড। এরপরে হচ্ছে এগুলাকে অ্যাডপ্ট করে নিজের মতো করে তারা মডিফাই করছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। দেন এখানে কিছু ইউএসডি মেথড বা ডিজাইন করার জন্য এখানে কিছু অ্যাজাম্পশন আছে, এগুলা আপনারা পরে আসছেন, এগুলা আর আমি ডিটেইলে বলতেছি না। অ্যাজাম্পশনের মধ্যে একটাই অ্যাজাম্পশন আমি বলি যে এখানে দুই ধরনের ম্যাটেরিয়ালস আছে, একটা হচ্ছে কনক্রিট আর আরেকটা হচ্ছে স্টিল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে না, যারা প্রথম রিসার্চ করা শুরু করলো, যারা প্রথম আরসিসি নিয়ে কাজ করা শুরু করলো, তারা কনক্রিটের সাথে স্টিলই কেন মিশাইলো? কনক্রিটের সাথে অ্যালুমিনিয়াম মিশাইলো না কেন? বা অ্যালুমিনিয়ামের সাথে মনে করেন যে কনক্রিট না মিশিয়ে অন্য কিছু মিশাইলো না কেন? বা কনক্রিটের সাথে মনে করেন যে বাঁশ, স্টিলের বদলে কি বাঁশ, বাঁশ মিশাইলো না কেন? বাঁশও তো টেনশন নেই, ব্যাম্বো তো টেনশন নেই, কেন? হ্যাঁ? না, কনক্রিটের সাথে সেটা যায়। কনক্রিটের সাথে তারা বলতেছে যে কনক্রিটের যে স্ট্রেন হবে, মানে লোড দেওয়ার পরে যে আলটিমেট স্ট্রেন তারা হিসাব করছে 0.003। স্টিলের ক্ষেত্রেও সিমিলার স্ট্রেন হবে, দুইটা একই সাথে বিহেভ করবে। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। কনক্রিটের স্ট্রেন যতটুকু আলটিমেট, স্টিলের ক্ষেত্রেও ইনিশিয়াল স্ট্রেন ডিফারেন্ট, কনক্রিটের ডিফারেন্স, স্টিলেরও ডিফারেন্ট, কিন্তু আলটিমেট স্ট্রেন মানে যখন ফেইল হয়ে যাবে, ফেইলের ঠিক আগ মুহূর্তে কনক্রিটের স্ট্রেন হবে হচ্ছে 0.003 মানে বিকৃতি, স্টিলের স্ট্রেন হবে হচ্ছে 0.003। দুইটা ম্যাটেরিয়ালের বিকৃতি ইকুয়াল হওয়ার কারণে এবং তাদের মধ্যকার যে বন্ডিং স্ট্রেস, এই বন্ডিং স্ট্রেসটা বের করছে, বের করে দেখছে যে 80% উপরে দুইটা ম্যাটেরিয়ালকে তখনই আমরা অ্যাডপ্ট করতে পারবো যদি তাদের বন্ডিং স্ট্রেস 80% উপরে হয়। তখন কনক্রিট এবং স্টিল এই দুটার ক্ষেত্রে দেখছে যে তাদের বন্ডিং স্ট্রেস 80% এর চেয়ে উপরে, তখন গিয়ে তারা কি করছে, এই কনক্রিটের সাথে স্টিল অ্যাডপ্ট করছে। তো এটাই এখানে বলা হয়েছে যে আলটিমেট স্ট্রেংথ, the maximum strain at the extreme compression fiber is assumed equal to 0.003। মানে কনক্রিটের স্ট্রেন এবং স্টিলের স্ট্রেন সমান হইতে হবে, তাহলে বিকৃতি সমান হবে, ফেল করবে একই সাথে। কোনোটা যদি আগে পরে ফেল করে তাহলেই কিন্তু একটা ঝামেলা আছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে বিমের এখানে ডিজাইন করার জন্য দুই টাইপের ডিজাইন হতে পারে। এক টাইপের ডিজাইন হচ্ছে ডিজাইন অফ এ সেকশন। ডিজাইন অফ এ সেকশন হচ্ছে তো মানে সাধারণত আমরা প্রপারলি যে ডিজাইনটা করি এটা হচ্ছে ডিজাইন অফ এ সেকশন। এখানে হচ্ছে আমার লোড দেওয়া থাকে বা লোড জানি, আমরা কি কি লোড অ্যাপ্লাই হচ্ছে একটা স্ট্রাকচারে, ওই লোড থেকে আমরা আসলে মোমেন্ট ক্যালকুলেশন করি, পজিটিভ মোমেন্ট বা নেগেটিভ মোমেন্ট যেটাই হোক সেটা ক্যালকুলেশন করি। মোমেন্ট থেকে আমরা কি বাইর করি, মোমেন্ট থেকে আমরা পরবর্তীতে স্টিল বাইর করি এবং সেকশন বের করি। বিমের সেকশনটা কত হবে, সাইজ কত হবে এবং তার ভিতরে কি স্টিল ইউজ করা হবে, এটা আমরা এই ইয়ে থেকে বের করি, মোমেন্ট গুলাকে ক্যালকুলেট করে বের করি। আমি কি বুঝাইতে পারছি? এটা গেল একটা। আর আরেকটা হচ্ছে অলরেডি একজন মানুষের মনে করেন দুই টাইপের হইতে পারে, এটা হচ্ছে নিউ ফ্রেশ। আর আরেকটা হচ্ছে অলরেডি মনে করেন আপনার একটা ডিজাইন করা আছে, মনে করেন কারো ডিজাইন, মনে করেন আমি ডিজাইন করলাম আপনার কাছে নিয়ে আসলো যে অমুক ইঞ্জিনিয়ার ডিজাইন করছে, আপনি একটু ডিজাইনটা চেক করে দেন তো এটা ঠিক আছে কিনা, আমার কাছে একটু গাপলা গাপলা লাগতেছে। ঠিক আছে, তখন কি হইলো, আপনার কাছে কিন্তু অলরেডি সেকশন আছে, রিইনফোর্সমেন্ট আছে।
এগুলো সব আছে, কারণ আপনি এগুলো জানেন। বা ওই যে মনে করেন বিল্ডিং অ্যাসেসমেন্ট করে, যে একটা বিল্ডিং, এই যে রানা প্লাজা ধসের পরে অনেক গার্মেন্টস কিন্তু অ্যাসেসমেন্ট করছে এই গার্মেন্টসটা আসলে কি ঝুঁকিপূর্ণ কিনা বা না কম ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এটা অ্যাসেসমেন্ট করার জন্য তখন তো বিল্ডিং তো হয়ে গেছে, তাহলে আপনার কাছে কি আছে? আপনার কাছে ডিজাইন আছে। তো ডিজাইন থাকলে আপনি কি করবেন? ওইখানে লোড কতটুকু অ্যাপ্লাই হচ্ছে এটা বাইর করবেন। এটা তো আগের মতোই, এখানে যেরকম এখানে থাকবে। ওই লোডের জন্য তার মধ্যে এক্সটার্নাল কি মোমেন্ট আসতেছে সেটা বাইর করবো। ওই একই, ওই প্রসিডিউর, সেম প্রসিডিউর মোমেন্ট। আর এটার ভিতরে যে রড এবং সিমেন্ট আছে বা কনক্রিট আছে, এটা কি করে? ইন্টারনাল মোমেন্ট প্রডিউস করে। তাহলে এক্সটার্নাল মোমেন্টের চেয়ে ইন্টারনাল মোমেন্ট বেশি হইতে হবে। এটা হচ্ছে মোমেন্ট অ্যাপ্লাইড, আর এটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং মোমেন্ট, এমআর। তাহলে রেজিস্টিং মোমেন্ট সবসময়, রেজিস্টিং মোমেন্ট কি? এই স্টিল এবং কনক্রিট মিলে একটা মোমেন্ট দেয়, যে মোমেন্টটা হচ্ছে তার রেজিস্টিং মোমেন্ট। এই রেজিস্টিং মোমেন্ট কি করে? তার অ্যাপ্লাইড মোমেন্টের চেয়ে বেশি হইতে হবে। যদি বেশি হয় তাহলে ওইটা ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে। আর যদি অ্যাপ্লাইড মোমেন্ট দেখা যায় যে রেজিস্টিং মোমেন্টের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে ওইটা ঝুঁকিপূর্ণ। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে ডিজাইন অফ সেকশন, আর হচ্ছে অ্যানালাইসিস অফ এ সেকশন। এই দুই ভাবে আমরা হচ্ছে ডিজাইন করতে পারি। আপনারা তো করতেছেন সেম ভাবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে বিমের আমি আগে বলছি যে সিঙ্গলি রিইনফোর্স, ডাবলি রিইনফোর্সড। হ্যাঁ, ওই রেক্টেঙ্গুলার কে দুই টাইপ, আর টি বিম হইলে তো টি বিম। আচ্ছা, এখন এই রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে তারা যে সিঙ্গলি রিইনফোর্সড বিমের এখানে সূত্র ডেভেলপ করে দেখাইছে। এগুলোকে আপনারা দেখছেন আগে? এই ডায়াগ্রাম গুলো কি পরিচিত? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে তো এটা আপনারা বলতে পারবেন যে এটা কিভাবে আসছে বা সূত্রটা কিভাবে আসছে নাকি? হ্যালো? জি স্যার, এটা তো শুনছি। আচ্ছা, এটা কিভাবে আসছে বলেন তো? স্যার এটা হচ্ছে বিমের ক্রস সেকশন, এটা ফ্লেক্সারাল অ্যানালাইসিসটা করা হয়েছে স্যার। মানে বিমের মধ্যে লোড অ্যাপ্লাই করা স্যার, হচ্ছে, এটা লোড অ্যাপ্লাই করার পরে তার ভিতরে কি ধরনের স্ট্রেস ডেভেলপ করতেছে ওইটা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছে। আচ্ছা, হ্যাঁ বলেন। তো তো স্যার উপরের জায়গাটা আমাদের হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস আছে মাঝ বরাবর। তো মাঝের লাইন থেকে উপরের জায়গাটা হচ্ছে কম্প্রেশন জোন, আর নিচের জায়গাটা হচ্ছে টেনশন জোন। টেনশন জোনটা নেবে হচ্ছে স্টিল, আর উপরের কম্প্রেশন জোনটা হবে কনক্রিট। কারণ নিচের যে টেনশন সেকশনটা আছে সেটা কনক্রিটের, ওটা ক্র্যাকড হয়ে গেছে, এটা ক্র্যাকড ফেজ। তো ক্র্যাকড ফেজের মধ্যে উপরের যে জায়গাটা, এটা হচ্ছে ফার্স্টের যে ডায়াগ্রামটা, স্ট্রেস ডায়াগ্রাম, সেটাতে দেখানো হচ্ছে যে একটু প্যারাবোলিক শেপ। প্যারাবোলিক শেপ কারণ হচ্ছে স্যার, মানে এটা একবারে লিনিয়ারলি এটা মানে ফ্লেক্সারাল পজিশনে চলে গেছে। তো স্যার এই জন্য স্যার ফ্লেক্সারাল পজিশন না, অ্যাকচুয়ালি হচ্ছে সেই ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে। ইলাস্টিক লিমিট পর্যন্ত সে লিনিয়ার বিহেভিয়ার করবে। যখনই সে লোড বেশি হয়ে যায় তখন ম্যাটেরিয়ালে কিন্তু ইলাস্টিক স্ট্রেসের বাইরে চলে যায়। হ্যাঁ, লোডিং দেখা যায় যে স্ট্রেসটা তখন আর ইলাস্টিক লিমিটের ভিতরে থাকে না। এটা লোডিংটা দেখা যায় যে লোডিং এর কারণে, লোডিং যখন বাড়বে তখন দেখা যায় যে এটা আর ইলাস্টিক বিহেভিয়ার হবে না, তখন এটা প্লাস্টিক জোনে চলে যায়। তা প্লাস্টিক জোনে নন লিনিয়ার বিহেভিয়ার হয়। তো এই কারণে এটা প্যারাবোলিক হয়েছে। আচ্ছা, এরপরে বলুন। তারপর হচ্ছে আমরা তো এটা নিয়ে কাজ করতে পারবো না, এটা খুব ডিফিকাল্ট এই সেকশনটা। তো হচ্ছে আমরা এটার একটা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার একটা শেপ ধরে নিই, যেটা হচ্ছে পরের ডায়াগ্রামে। ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক মেথড। জি, ওইভাবে ধরে নিয়ে হচ্ছে কাজটা করে যেন আমাদের খুব সহজ হয়। তারপর হচ্ছে আমরা ইকুয়েশন গুলো ডেভেলপ করি। এই যে উপরে 0.85 এফসি প্রাইম, এটা আসলে স্যার এফএবি থেকে আসছে, মানে অ্যাভারেজ স্ট্রেস থেকে হচ্ছে আমরা নিয়ে আসছি, ওই যে মান বসায় নিয়ে আসছি। তারপর আর কম্প্রেশনের যে সি লেখা, সি ইজ ইকুয়াল টু 0.85 এফসি প্রাইম এবি, এটা হচ্ছে আসলে কম্প্রেশনের যে ফোর্সটা আমরা ক্যালকুলেট করছি স্যার, যে ম্যাক্সিমাম ফোর্সের সাথে আমরা স্ট্রেস ব্লকের সূত্র দিয়ে করছি স্যার আসলে মূলত। যে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এটা ফোর্স আমরা বাইর করছি। আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স ইকুয়াল টু কি হবে? স্ট্রেস ইনটু এরিয়া। স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে এটা অ্যাকচুয়ালি সিটা হচ্ছে আমার ফোর্স, তাহলে স্ট্রেস ইনটু এরিয়া করতে হবে। তো স্ট্রেস কতটুকু কাজ করতেছে? এই যে 0.85 এফসি প্রাইম, এটা হচ্ছে স্ট্রেস। এবং
সেটা কতটুকু এরিয়া জুড়ে কাজ করতেছে। তো এটাকে যদি আমরা ধরি হচ্ছে এই ব্লকে কাজ করতেছে, স্ট্রেসটা তো ক্রস সেকশনাল ওয়াইজ লঙ্গিটিউডিনালি ক্লাস করে অ্যাকচুয়ালি। এটা 3D তে বোঝানো গেলে এরকম ঘটনাটা কিন্তু এরকম হবে, মানে স্ট্রেসটা কাজ করবে এই মেম্বারে কিন্তু এইভাবে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু স্ট্রেসটা আসলে টোটালটাতে কাজ করবে। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া, তাহলে কোন এরিয়াতে কাজ করতেছে? এই যে ডেপথ আছে, এই ডেপথের মান হচ্ছে এ, আর যে উইডথ আছে এই উইডথের মান হচ্ছে, আমরা যদি ধরি হচ্ছে বি, তাহলে এই ডেপথ এবং উইডথের গুণফল হচ্ছে এ ইনটু বি, দ্যাট ইজ, তাহলে আমি ফোর্সটা বের করলাম স্ট্রেস ইনটু এরিয়া করে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, সেম ভাবে স্টিলের ক্ষেত্রে আমি ফোর্সটা বের করব, ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। স্টিলের স্ট্রেস তার ক্যাপাবিলিটি হচ্ছে এফ ওয়াই, আর স্টিলের এরিয়া হচ্ছে এস। ওকে, এখন আমি আমার এই বিমটাতে লোডের কারণে আসতেছে এক্সটার্নাল মোমেন্ট, এবং এই এক্সটার্নাল মোমেন্টকে স্টিল এবং কনক্রিট এই দুইটা মিলে তৈরি করবো হচ্ছে ইন্টারনাল মোমেন্ট। এই এক্সটার্নাল মোমেন্টকে ইন্টারনাল মোমেন্ট কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, অথবা ইন্টারনাল মোমেন্ট আবার বেশি হইতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ওই ম্যাটেরিয়ালস দিয়ে তার ইন্টারনাল মোমেন্টটা বের করার জন্য আমি এখানে খুব সহজেই ইউজ করতে পারি যে এটা এই স্ট্রেস ব্লকের হাইট যদি হয় হচ্ছে এ, তাহলে এটা যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে তার সেন্টার, এই টোটাল স্ট্রেস যেটা কাজ করতেছে এটা সেন্টার কোথায় কাজ করতেছে? a/2 ডিস্টেন্স, a/2 ডিস্টেন্স। আর এখানে এক্সট্রিম কম্প্রেশন ফাইবার থেকে স্টিলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা ধরতেছি হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি। তাহলে এই কম্প্রেশন এবং এই টেনশন ফোর্স এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মাইনাস a/2, ঠিক আছে, তাই না? টোটাল ডিস্টেন্স যদি হয় এই টপ থেকে স্টিলের সেন্টার পর্যন্ত হচ্ছে ডি ইফেক্টিভ ডেপথ, আর এখান থেকে যদি a/2 আমরা বাদ দিই, তাহলে এই কম্প্রেশন থেকে এই টেনশন পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মাইনাস a/2। এখন এই যে ইন্টারনাল মোমেন্ট কি হয়? ফোর্স ইনটু ডিস্টেন্স করে মোমেন্ট তৈরি হয়। তাহলে আইদার এটার সাপেক্ষে আমি মোমেন্ট নিতে পারি, এই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারি। এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, ঠিক আছে, এই যে এই ফোর্স ইনটু ডিস্টেন্স, এই ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে কি হবে? তাহলে যদি ইন্টারনাল মোমেন্ট এই পয়েন্টের সাপেক্ষে নেই, তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স, অথবা এই পয়েন্টের সাপেক্ষে নিলে সি ইনটু ডিস্টেন্স। হ্যাঁ, এইভাবে করে আমরা মোমেন্ট ক্যালকুলেট করতে পারি। তো আমাদের সুবিধার জন্য আমরা মোমেন্টটা ক্যালকুলেট করতেছে তারা হচ্ছে টি ইনটু এই ডিস্টেন্সটাকে যদি আমি জেড বলি, তাহলে আমরা মোমেন্ট লিখতেছি ইন্টারনাল মোমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি টি ইনটু জেড। আচ্ছা, টি এর মান হচ্ছে এস এফ ওয়াই, আর জেড এর মান হচ্ছে ডি মাইনাস a/2, ডি মাইনাস a/2। ওকে, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে নমিনাল বা অ্যাকচুয়াল মোমেন্ট। তো যেহেতু এটা ইউএসডি মেথডে আরেকটু ফ্যাক্টর করি, একবার তো ফ্যাক্টর আমরা লোডে করি, আবার মোমেন্ট ক্যালকুলেশন করার ক্ষেত্রে আবার একটু ফ্যাক্টর করি। এখানে এটাকে ফাই দিয়ে গুণ করে তার নমিনাল যে মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি, এটা যে আমরা ক্যালকুলেট করলাম, মনে করলাম যে এটা 50 কিউব ফিট মোমেন্ট নিতে পারে, মানে এই বিমটা, তাহলে সেটা অ্যাকচুয়ালি নিতে পারে হচ্ছে 50 কিউব ফিট অ্যাকচুয়াল ক্যাপাসিটি। এখন এই অ্যাকচুয়াল ক্যাপাসিটির চেয়ে আমি তার ক্যাপাসিটি কিছু কম ধরবো, আমি চিন্তা করবো যে সে এর চেয়ে কম মোমেন্ট নিতে পারে, তাহলে একটু সেফে থাকবে, ঠিক আছে। এই কারণে এই আলটিমেট মোমেন্ট বাইর করতে গেলে আমি নমিনাল মোমেন্টকে ফাই বা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, এটা হচ্ছে কম ধরতে হলে এটাকে ফাই দিয়ে গুণ দিতে হবে, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, এবং এটা টেনশন কন্ট্রোল জোনে এটা হচ্ছে 0.9। যেহেতু এটা টেনশন কন্ট্রোল জোনে আমরা ফ্লেক্সাল মোমেন্ট বের করতেছি, এই কারণে ফাইন মান হচ্ছে 0.9। তো 0.9 দিয়ে 50 গুণ দিলে কত হয়? 45। তাহলে সে অরিজিনালি মোমেন্ট নিতে পারে হচ্ছে 50 কিউব ফিট, কিন্তু আমি এখানে তাকে কিছু ফ্যাক্টর করে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করে আমি ধরতেছি সে মোমেন্ট নিতে পারে 45 কিউব।
তাহলে 5 কিউব ফিট কে আমি সেফে আছি না? 5 কিউব ফিট যদি মোমেন্টের এদিক সেদিকও হয় তাহলে কিন্তু আমার তেমন সমস্যা হবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এইখানে এ একটা টার্ম আছে, এ হচ্ছে এই হাইটটা, এটা অ্যাকুরেটলি বলা যায় না। যে নিউট্রাল অ্যাক্সিস তো আমি জানি, নিউট্রাল অ্যাক্সিস তো রেক্টেঙ্গুলারের অর্ধেক, যে কোনো একটা রেক্টেঙ্গুলার যদি হয় ব্লক হয় তার অর্ধেকে মোটামুটি নিউট্রাল অ্যাক্সিস কাজ করে, এটা আনুমানিক ভাবে বলা যায়। কিন্তু এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে কিছুটা উপরে উঠার, তাহলে এর মানটা আমি জানি না, এর মানটা আমাকে বের করতে হবে। তো এখানে অঙ্ক করতে গেলে তো এর মান লাগবে। তো এর মান আমি কিভাবে বের করব? এটা সবসময় মনে রাখবেন যে ব্যালেন্স কন্ডিশন বলতে কি বোঝায়, যে একটা বিম ব্যালেন্স অবস্থায় ফেল করবে কিনা এটা বোঝায় হচ্ছে কনক্রিট যতটুকু কম্প্রেশন তৈরি করবে, স্টিল তার ইকুয়াল অ্যামাউন্ট অফ টেনশন তৈরি করতে হবে। তখন এটাকে ওটা ব্যালেন্সিং থাকে, মানে কনক্রিটের কম্প্রেশনের ক্যাপাসিটি এই কম্প্রেশন জোনে, স্টিলের টেনশনের ক্যাপাসিটি এই টেনশন জোনে ইকুয়াল হইতে হবে। তো ইকুয়াল হইলে এটা ব্যালেন্সিং কন্ডিশনে থাকবে। ঠিক আছে, যদি ইকুয়াল না হয় তাহলেই তার মধ্যে ভেজাল লাগবে, কোনোটা আগে ফেল করবে কোনোটা পরে ফেল করবে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তো আমরা ইকুয়াল করার জন্য আমরা বলতেছি যে সি ইকুয়াল টু টি হইতে হবে। তো সি ইকুয়াল টু যদি টি হয়, সি এর মান হচ্ছে 0.85 এফ সি প্রাইম এ বি, আর টি এর মান হচ্ছে এস এফ ওয়াই। এটা যদি এখানে বসাই তাহলে ওইখান থেকে আমি এটাকে ক্যালকুলেট করে একটা সূত্র বের করতে পারি, যে এইভাবে আমি এটাকে ক্যালকুলেট করতে পারি। আমি কি বুঝাইতে পারছি? তো এই সূত্র দিয়ে এটাকে ক্যালকুলেট করব এবং ওইটার মান এখানে বসাই দিলে আমি ওইটার মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেট করে বের করতে পারবো। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তারপরে আরেকটা টার্ম আছে, একটু দেখে নেন। এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। রিইনফোর্সমেন্ট রেশিও প্রকাশ করা হয় র দ্বারা, র ইকুয়াল টু এস বাই বিডি। আচ্ছা, আচ্ছা, এই র ইকুয়াল টু যে এস বাই বিডি, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে টোটাল তার কনক্রিটের যে ইফেক্টিভ এরিয়া, কনক্রিটের এরিয়া তো তার হাইট পর্যন্ত, তার ইফেক্টিভ এরিয়া হচ্ছে শুধুমাত্র যে লেভেলে স্টিল আছে সেই লেভেল পর্যন্ত। এই যে এই লেভেলে স্টিল আছে, এই লেভেল পর্যন্ত তার হাইটটা কত? ইফেক্টিভ ডেপথ ডি, আর তার উইথ তো আমি জানি হচ্ছে বি। তাহলে কনক্রিটের ইফেক্টিভ এরিয়া আর টোটাল হাইটটাকে আমি বলি হচ্ছে এইচ। তো কনক্রিটের ইফেক্টিভ এরিয়া বলতে তখন কিন্তু এইচটা কাউন্ট হবে না, তখন কিন্তু তার ইফেক্টিভ ডেপথ ডি কাউন্ট হবে, কারণ এই ডেপথটাই আসলে তার কাজে লাগে আর এক্সট্রাটা কভারিং হিসেবে ইউজ করা হয়। তাহলে টোটাল কনক্রিটের যতটুকু এরিয়া আছে, মানে ইফেক্টিভ এরিয়া আছে, তার সাপেক্ষে স্টিল কতটুকু আছে, এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও র। আমি কি বুঝতে পারছি? তো টোটাল কনক্রিটের এরিয়ার সাপেক্ষে স্টিল কতটুকু আছে এটাকে আমরা র দ্বারা প্রকাশ করি। হ্যালো, জি স্যার। আচ্ছা, এই রটা ব্যালেন্সিং অবস্থায় থাকতে হবে। ওই যে আমি আপনাকে বলছিলাম যে সি ইকুয়াল টু টি হইতে হবে, কনক্রিট যতটুকু কম্প্রেশন নিবে স্টিল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ টেনশন নিতে হবে, না হলেই ভেজাল লাগবে। তো এখানে টোটাল কনক্রিটের এরিয়ার সাপেক্ষে একটা নির্দিষ্ট সংখ্যক স্টিল থাকে, তাই না? ইচ্ছা মতো স্টিল দিতে পারবো না। এই কম্প্রেশনকে ব্যালেন্স করার জন্য কতটুকু স্টিল লাগে, একটা নির্দিষ্ট সংখ্যক স্টিল লাগে। যেমন এখানে কনক্রিটের কম্প্রেশন জোন আছে হচ্ছে মনে করেন যে 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি ব্যালেন্স করতে পারবে মনে করতেছি তিনটা স্টিল। কম্প্রেশন জোন আছে মনে করেন 10 ইঞ্চি, সেও কি তিনটা স্টিলই ব্যালেন্স করবে নাকি তার চেয়ে বেশি ব্যালেন্স করবে? 10 ইঞ্চি সে কিন্তু ব্যালেন্স করতে পারবে এখন 4টা স্টিল। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। মানে হচ্ছে যে আমার
কম্প্রেসিভ ফোর্স যতটুকু জেনারেট করবে, এখানে যদি ডেপথ কম হয় তাহলে কম জেনারেট করবে, তাহলে এখানে স্টিল ব্যালেন্স করতে পারবে কম। এখানে ডেপথ যখন বেশি তাহলে সে কম্প্রেসিভ ফোর্স বেশি জেনারেট করবে, তখন স্টিলও বেশি আমি ইউজ করতে পারবো। আমি ইচ্ছা মতো কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে এই যে স্টিলের একটা এরিয়ার সাপেক্ষে একটা নির্দিষ্ট একটা রেশিও আছে, এই রেশিওটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও। আমি এই রেশিওটাকে বলতেছি হচ্ছে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও। ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও বের করার জন্য বিজ্ঞ গবেষকরা একটা সূত্র দিছে, এটা দিয়ে আমরা ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিওটা বের করতে পারি। 0.85 বিটা ওয়ানটা ডিপেন্ড করে এফসি প্রাইমের উপরে। আপনার এফসি প্রাইম কত সেটার জন্য বিটা ওয়ান একটা চার্ট আছে, এটা নিলসনের বইয়ে পাবেন। ওটা থেকে বাইর করে সাধারণত 0.85 এর কাছাকাছি আমরা 0.85 সাধারণত ধরি, আর 4 থেকে ইউজ করলে তো 4 থেকে ইউজ করবেন। এফসি প্রাইম এফ হয় 87,000 ডিভাইডেড বাই 87,000 প্লাস এফ হয়। এটা করে এই ব্যালেন্স হওয়ার জন্য, এই সি এবং টি ইকুয়াল হওয়ার জন্য কতটুকু ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট আমি ইউজ করতে পারবো তার এরিয়ার সাপেক্ষে এটা বলে দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন রিইনফোর্সিং যদি আমি ইউজ করি এই ব্যালেন্স রিইনফোর্সমেন্টের চেয়ে কম, তাহলে ব্যালেন্স কন্ডিশনে থাকলে সে একই সাথে ফেল করবে, মানে কনক্রিট এবং স্টিল একই সাথে ফেল করবে। আমি কি বুঝাইতে পারছি? যখন ফেলিউরে যাবে, যখন ব্যালেন্সিং কন্ডিশনে আসে, মনে করেন যে এখানের যে কনক্রিটের এরিয়া এটা 3টা রডকে ব্যালেন্স করতে পারে। তো 3টা রড থাকা অবস্থায় যদি লোড আলটিমেটে চলে আসছে, তখন যখন সেটা ফেল করবে তখন কনক্রিট এবং স্টিল একই সাথে ফেল করবে। আমি কি বুঝাইতে পারছি? একই সাথে যদি ফেল করে তাহলে তো একটা সমস্যা। সমস্যা কি? কারণ সেই ক্ষেত্রে ওয়ার্নিং পাওয়া যাবে না, কনক্রিটও ফেল করে যাবে, স্টিলও একই সাথে ফেল করে যাবে, তাহলে আমি কিন্তু কোনো ধরনের ওয়ার্নিং পাবো না ফেলিওরের ক্ষেত্রে। এখন তারা বলতেছে যে এই কনক্রিটের সাপেক্ষে ম্যাক্সিমাম স্টিল দিতে পারি আমরা 3টা। এখন 3টা যদি আমি না দিই, আমি যদি 2টা দিই, তাহলে কি হয়ে গেল? তাহলে কম্প্রেশন ক্যাপাসিটি মানে সি এর মান টি এর চেয়ে বেশি হয়ে গেল, তাই হয়ে গেল 3টা দিলে ইকুয়াল হইতো। 3টার বদলে যদি আমি 2টা দিই তাহলে কি হবে? আমি যদি চিন্তা করি যে সে 2টা স্টিল দিব এখানে, তাহলে সি এর চেয়ে টি এর সি এর মান জি স্যার, স্টিল আচ্ছা। আচ্ছা, এটাকেই বলা হচ্ছে রিইনফোর্সিং স্মলার দেন ব্যালেন্স। ব্যালেন্সের জন্য 3টা দরকার, কিন্তু আমি তাকে দিছি 2টা। তাহলে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি র ইজ স্মলার দেন র ম্যাক্স, এরকম এরকম বলতে পারি, বা র ব্যালেন্স এরকম বলতে পারি। তখন এটাকে বলা হচ্ছে স্টিল ইয়েলস বিফোর কনক্রিট ফিল। তাহলে যেহেতু কনক্রিটের শক্তি বেশি স্টিলের চেয়ে, তাহলে স্টিল কি করবে? কনক্রিট ফেল করার আগে ইয়েল করবে। ইয়েল করে মানে বেঁকে যাবে। যখনই লোডটা বেশি হয়ে যাবে তার ভিতরে কনক্রিট বেঁকে যাইতে চাইবে। তো বেঁকে যাইতে চাইলে কি হবে? স্টিল বেঁকে যাইতে চাইবে। স্টিল বেঁকে যাইতে চাইলে কি হবে? কনক্রিট কিন্তু তাকে ধরে রাখবে, কারণ কনক্রিট তো এখনো ফেল করে নাই। তাহলে কনক্রিট কি করবে? তারা ধরে রাখবে, তাই না? তো কনক্রিট কি করবে? এরকম এরকম স্টিল যেহেতু বেঁকে যাচ্ছে, এরকম এরকম কিছু ক্র্যাক জেনারেট করবে। এই ক্র্যাক জেনারেট করলে যখন আপনি দেখবেন আরে বিমে কেন ক্র্যাক আসতেছে, তাহলে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে আপনি স্টিল কম দিচ্ছেন, যার কারণে স্টিলটা লোড বেশি হয়ে গেছে, স্টিলটা ফেল করে গেছে। তো স্টিলটা ফেল করে গেছে কিন্তু কনক্রিট তাকে ধরে রাখছে, এই কারণে এই নিচের দিকে এরকম টেনশন ফেলিওর ক্র্যাক দেখা দিবে, যেটা প্রপাগেট হয়ে পরে কনক্রিটে চলে আসবে, মানে কম্প্রেশন জোনে চলে আসবে, চলে গিয়ে তারপরে ফেল করবে। তাহলে কি সে সাথে সাথে ফেল করতেছে নাকি আপনাকে ওয়ার্নিং দিচ্ছে? ওয়ার্নিং পাওয়া যাচ্ছে। ওয়ার্নিং পাওয়া যাচ্ছে। তো স্টিল ইয়েলস বিফোর কনক্রিট ফেল, এটাকে যেহেতু ওয়ার্নিং পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ডাক্তার ফেলিয়ার। এবং এই বিমটাকে, যে বিমটাতে এরকম ঘটনা ঘটে, এটাকে বলা হচ্ছে আন্ডার রিইনফোর্স বিম। আন্ডার রিইনফোর্সড, আর পুরোটা লিখলাম না।
আন্ডার রিইনফোর্সমেন্ট। আর ব্যালেন্স হলে তো এর যে সমস্যা যেটা আছে সেটা বললাম। ব্যালেন্স হলে কি সমস্যা? ব্যালেন্স হলে রিইনফোর্সিং ইকুয়াল টু ব্যালেন্স। কনক্রিট ফেস জাস্ট এ স্টিল ওয়েল, স্টিল ইয়েল করবে, কনক্রিট তার সাথে সাথে ফেল করে যাবে। তো এটা তো আমি কোনো ওয়ার্নিং পাচ্ছি না, তাহলে এটাও রিস্ক। আর আরেকটা যদি হয় যে আমি রড আড়াই বারে দিয়ে দিলাম, কি করলাম, রড কি করলাম, বাড়াই দিয়ে দিলাম, মানে হচ্ছে র ইজ গ্রেটার দেন র ম্যাক্স। ঠিক আছে, মানে এখানে নিতে পারে অ্যাকচুয়ালি এই কনক্রিটের সাপেক্ষে 3টা, কিন্তু আমি দিয়ে দিলাম 5টা। আমার মোমেন্টের জন্যই দরকার, কিন্তু আমি দিয়ে দিলাম 5টা। তাহলে তখন ঘটনাটা কি হবে? তখন কিন্তু স্টিলের শক্তি বেড়ে যাচ্ছে কনক্রিটের তুলনায়, স্টিলের শক্তি বেড়ে যাচ্ছে কনক্রিটের তুলনায়। তাহলে যখন লোড বেশি চলে আসবে তখন আগে কে ফিল করবে? লোড যখন বেশি চলে আসবে তখন যেহেতু স্টিলের শক্তি কনক্রিটের তুলনায় বেশি, তাহলে কনক্রিট আগে ফিল করবে, তাই না? জি স্যার। কনক্রিট কনক্রিট আগে ফিল করবে। তখন কনক্রিট যদি ফেল করে তাহলে তো স্টিল এখানে থাকেও লাভ নাই, কারণ কনক্রিটই তো স্টিলটাকে ধরে রাখছে নাকি? কনক্রিটই স্টিলটাকে ধরে রাখছে। তাহলে কনক্রিট যদি ফেল করে যায়, স্টিল তো এখানে থাকবে না, একা একা থাকবে না, এটাও কিন্তু ফেল করে যাবে। তো এটাকে বলা হচ্ছে সাডেন ফেলিওর। এরকম যদি ঘটনা হয় এটাকে বলা হচ্ছে সাডেন ফেলিওর। কনক্রিট ফেলস বিফোর স্টিল ওয়েলস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাডেন ফেলিওর। এটা ওয়ান কাইন্ড অফ ব্রিটেল ফেলিওর, ওয়ান কাইন্ড অফ ব্রিটেল ফেলিওর মানে ভঙ্গুর, যে সাথে সাথে ভেঙে যাবে। তো এইরকম ঘটনা ঘটে আর কি, এটাকে বলা হচ্ছে সাডেন ফেলিওর। এটাকে বলা হচ্ছে ওভার রিইনফোর্সড বিম। এটা হচ্ছে আন্ডার, এটা হচ্ছে ওভার। এখন আপনি বলেন তো, আপনি আন্ডার রিইনফোর্সড বিম দিতে চান নাকি ওভার রিইনফোর্সড বিম দিতে চান? আন্ডার আন্ডার আন্ডার। কারণ ওভারে আমি কোনো ধরনের ওয়ার্নিং পাচ্ছি না, তো ওভার রিইনফোর্সমেন্ট আমি দিতে চাই না, আমি আন্ডার রিইনফোর্সড বিম প্রোভাইড করতে চাই। আর যদি নো রিইনফোর্সিং থাকে, কোনো ধরনের রিইনফোর্সমেন্ট না থাকে, তাহলে এটা তো টেনশনে ফেল করে যাবে, এটাকে ব্রিটল ফেলিওর বলে। এই গেল হচ্ছে অবস্থা আর কি। বিভিন্ন ধরনের কনফ্লিক্টের ফেলিওর মোড আমরা দেখলাম। তো এইগুলা কিছু বেসিক কথা বলা। নমিনাল মোমেন্ট দুইটা সূত্র, এটা কোনটা ইউজ করতাম কোন সময়? বিশেষ করে আলটিমেট মোমেন্ট বার করার সময়। কারণ হচ্ছে অঙ্ক করতে গেলে। হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু বেসিক কথাবার্তা। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম, কারণ হচ্ছে আমাদের মানে মেইন অঙ্কতে যাওয়ার আগে কিছু বেসিক নলেজ থাকা দরকার। যদিও এটা আপনাদের আরসিসি 1 এ পরে আসা হয়েছে, তারপর কিছু আলোচনা করা হলো। এখন আমরা বিম ডিজাইন করব। এইখানে একটা বিম আছে, এই বিমটা আমি ডটেড লাইন দিয়ে দেখানো আছে। তো এই বিমটার এই পাশে হচ্ছে একটা ব্রিক ওয়াল সাপোর্ট হিসেবে কাজ করবে, এই পাশে মাঝখানে একটা ব্রিক ওয়াল আছে, এটা একটা সাপোর্ট, আর এই পাশে এন্ডে একটা ব্রিক ওয়াল আছে, এটা একটা সাপোর্ট। তাহলে আমরা যদি এই বিমটাকে ডিজাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে ডিজাইন করব? তো বিমে লোড আসে কোথা থেকে? স্ল্যাব থেকে। তো স্ল্যাব থেকে কিভাবে লোড আসে এটা তারা বলছে যে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যাই, এখান থেকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাই, তাহলে এই যে ট্রাপিজয়েডাল এরিয়াটা তৈরি হবে, এই এরিয়ার স্ল্যাব এরিয়ার লোডটা এই বিমে কাজ করবে। ঠিক আছে, একইভাবে যেহেতু এই পাশে আরেকটা স্ল্যাব আছে, ওটার থেকেও কিন্তু সেম ঘটনা, এভাবে কিন্তু একটা ট্রাপিজয়েডাল এরিয়া এসে কাজ করবে। তো যদি লঙ্গার ডিরেকশন হয় তাহলে ট্রাপিজয়েডাল অংশটা কাজ করবে। আর এটা যদি আমি এই বিমটার কথা যদি চিন্তা করি, তাহলে এটা শর্টার অংশতে কাজ করে হচ্ছে ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার পোর্শন কাজ করে হচ্ছে শর্টার অংশ।
তো আমি এই বিমের কথা চিন্তা করতেছি না, আমি যদি এই বিমটাকেই ডিজাইন করতেছি, তাহলে এই বিমটাতে লোড কাজ করবে কোথা থেকে? স্ল্যাব থেকে। তো স্ল্যাবের কি সম্পূর্ণ স্ল্যাবের লোড কি এখানে চলে আসবে? না, এই স্ল্যাবের কিছু অংশের লোড নিবে হচ্ছে এই বিম, কিছু অংশের লোড নিবে হচ্ছে এই বিম, কিছু অংশের লোড নিবে তার পাশের বিম, আর কিছু অংশ নিবে হচ্ছে এই বিম। তাহলে পুরো স্ল্যাবের লোড কিন্তু আসতেছে না, একটা কন্ট্রিবিউটেড এরিয়া আসতেছে এখানে। তো কন্ট্রিবিউটেড এরিয়াটা আমি বলছি যে ছোট ডিরেকশন যদি হয় তাহলে হয় ট্রায়াঙ্গেল, আর বড় ডিরেকশন যদি হয় তাহলে হচ্ছে ট্রাপিজয়েড। তো এখানে এই বিমটার ক্ষেত্রে এইদিকে একটা স্ল্যাব আছে, আবার এইদিকে একটা স্ল্যাব আছে, দুই দিকে। যেমন ধরি যদি এই বিমটার কথা চিন্তা করি, তাহলে শুধুমাত্র তার একদিকে স্ল্যাব আছে, অপর পাশে স্ল্যাব নাই। এই কারণে আপনি দেখবেন যত আউটসাইডের বিম আছে এগুলাতে রড কম, আউটসাইডের বিম আছে এগুলাতে রড কম হয়। কেন? কারণ এটাতে শুধুমাত্র একটা পোর্শন কাজ করতেছে। আমি যদি এই বিমটার কথা চিন্তা করি, এটাতে শুধুমাত্র এই ট্রাপিজয়েডাল পোর্শনটা কাজ করতেছে, আর কোনো পোর্শন কাজ করতেছে না। ঠিক আছে, এই বিমটাতে সেম এই ট্রাপিজয়েডাল পোর্শনটা কাজ করতেছে, আর কোনো অংশ কাজ করতেছে না। কিন্তু আমি যদি এই বিমটার ক্ষেত্রে আসি, মাঝখানে বিমটার ক্ষেত্রে আসি, তাহলে কিন্তু এই দিক থেকে একটা ট্রাপিজয়েডাল আসতেছে, আবার এই দিক থেকে একটা ট্রাপিজয়েডাল আসতেছে। তাহলে মাঝখানের বিমটাতে কিন্তু অনেক লোড কাজ করতেছে, অলমোস্ট ডাবল। আউটসাইডের বিমের চেয়ে অলমোস্ট ডাবল। তাহলে বিম দুই ভাবে ডিজাইন করতে হয়, একটা হচ্ছে ইন্টেরিয়র বিম আর আরেকটা হচ্ছে এক্সটেরিয়র বিম। তো এক্সটেরিয়র বিম গুলাতে রড কম আসবে, আপনি তো বুঝছেন, লোড কম রড কম। আর ইন্টেরিয়র যে বিম গুলো, এটাতে লোড বেশি রডও বেশি আসবে। আমি কি বুঝাইতে পারছি? প্র্যাকটিক্যালি যদি আপনারা এখন সাইট কিছু ভিজিট করে থাকেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আউটসাইড যেগুলো আছে যদি প্রপার ডিজাইন হয়ে থাকে, আপনি খেয়াল করবেন আউটসাইডে রড কম থাকে, আর ইন্টারনাল যে বিম গুলো আছে এগুলোতে রড বেশি থাকে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন এই যে ট্রাপিজয়েডাল অংশ, এটা ম্যানুয়ালি আমি ক্যালকুলেট করে বের করতে পারি অংশটার এরিয়া কত। কারণ টোটাল এরিয়া আমার বের যদি করতে হয়, তাহলে এই অংশটার এরিয়া যেমন আমি বাইর করতে পারি। এখান থেকে তারা বলছে যে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত একটা ডিস্টেন্স দেওয়া আছে, এই ডিস্টেন্সটা তারা বলতেছে হচ্ছে 12 ফুট। আচ্ছা, 12 ফুট লিখলাম। এখন এখান থেকে যেহেতু সেন্টার, আমি ধরতে হয় হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স। ক্লিয়ার মানে হচ্ছে ভিতর ভিতর। আচ্ছা, ভিতর ভিতর ডিস্টেন্স ধরতে হবে আপনাকে। ক্লিয়ার ডিস্টেন্স ধরতে হলে এখানে যেহেতু সেন্টার, এদিকে হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, এখানে 5 ইঞ্চি বাদ যাবে, 5/12। আর এদিকে হচ্ছে 12 ইঞ্চির বিম, এটার উইথ তারা বলছে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এদিকে বাদ যাবে হচ্ছে 6। তাহলে টোটাল যদি সেন্টার সেন্টার 12 ফিট হয়, তাহলে ক্লিয়ার কত আছে? 12 ফিট মাইনাস 5 ইঞ্চি মানে 5/12 ফিটে নেওয়ার জন্য, মাইনাস 6/12। তাহলে এটা আমি পাইলাম হচ্ছে একবারে ভিতর ভিতর ডিস্টেন্স। আমি কি বুঝাইতে পারছি? স্যার 12 ফিটটা কোত্থেকে আসছে? এটা গিভেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স কত, এটা এ। এটা কত? এটা আগের অঙ্কতে দেওয়া ছিল, এ এর মান হচ্ছে 12 ফিট। ওই উপরে আপনি গেলে পাবেন। আচ্ছা, ঠিক জি আছে, স্যার, এটা গিভেন, বুঝতে পারছি। গিভেন। ওকে, তাহলে আমি কি বুঝতে পারলাম ক্লিয়ার ক্লিয়ার ডিস্টেন্স? না, বুঝতে পারিনি? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আরেকবার একটু দেবেন। হ্যাঁ আরেকবার, মানে এই যে সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স 12 ফিট, এটা দিয়ে দেওয়া আছে। এটা তো আপনার প্ল্যান থেকে আপনি পাবেন যে এটা রুমের বিম সেট করতে হয়, তো এটা 12 ফিট। এখন কথা হলো গিয়ে এইদিকে এটা বলছে যে 10 ইঞ্চি ওয়াল, এই ওয়ালটা বলছে 10 ইঞ্চি ওয়াল। আচ্ছা, তাহলে ভিতর ভিতর যদি আমি বের করতে হয় ক্লিয়ার ডিস্টেন্স, তাহলে এখান থেকে 5 ইঞ্চি বাদ দিতে হবে না? জি স্যার। যেহেতু এটা সেন্টারে আছে, তাহলে ওইখান থেকে 5 ইঞ্চি আমার বাদ দিতে হবে। 10-এর অর্ধেক, 10-এর অর্ধেক হচ্ছে 5, বুঝছি বাদ স্যার। দিতে হবে। আর এদিকে বিমটা যেটা আছে, বিমটা হচ্ছে 12 ইঞ্চি। জি। তাহলে 12-এর অর্ধেক কত?
ছয়। ওই দিক থেকে 5 বাদ দিব, এই দিক থেকে 6 বাদ দিব, তাহলে হয় যে 12 মাইনাস 5/12 মাইনাস 6/12 ফিটে নেওয়ার জন্য, তাহলে এত ফিট। জি স্যার। এখন এটা হচ্ছে টোটাল ভিতরের ডিস্টেন্স, কিন্তু আমার দরকার কি অর্ধেক, এতটুকু আসতে হলে কি অর্ধেক ডিস্টেন্স দরকার না? অর্ধেক ডিস্টেন্স এইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 133/12 কে 2 দিয়ে ভাগ করলে 133/24 হয়, তাহলে আমি এই মানটা পেয়ে যাচ্ছি, হাইটটা পেয়ে যাচ্ছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এটা যদি ট্রাপিজয়েডের ক্ষেত্রফল কিভাবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু বলতে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। এই যে এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী যে ডিস্টেন্স ডি, এভাবে করে আমরা বের করতে পারি নাকি? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এভাবে করে আমরা কি করতে পারি, বের করতে পারি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু ডি করে। তাহলে ডিটা তো আমি বাইর করে ফেললাম, আর বি আমি জানি, বি হচ্ছে তার একবার ভূমি। ভূমি তো আমি মোটামুটি জানি। আমি জানি নাকি, আমি জানি না শুধুমাত্র এ, মানে উপরের বাহুটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বের করে ফেলতে পারি। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন উপরের বাহুটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এই টোটাল হচ্ছে 133/12, এটার অর্ধেক হচ্ছে 133/24। তো এটা হচ্ছে এই অর্ধেক 45 ডিগ্রি হইলে এই বাহু যদি হয় এটা, এই বাহু যদি আমি জানি 133/24 হয়, 45 ডিগ্রি হলে এই বাহু 133/24। আমি কি বুঝাইতে পারছি না বুঝেন নাই? বুঝি নাই স্যার। এই বাহুটা যদি হয় 133/24, যদি হয় 133/24, তাহলে এই ডিস্টেন্সটাও 133/24 হবে, কারণ এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, লম্ব বাই ভূমি ইকুয়াল টু 1, ওইভাবে করে আমরা বের করতে পারি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে যা মান এখানেও তাই মান, তাহলে এখানেও সেম মান না? জি স্যার। তাহলে এই ডিস্টেন্সও জানি, এই ডিস্টেন্সও জানি, আর টোটাল ডিস্টেন্স তো আমি জানি, তাহলে টোটাল ডিস্টেন্স থেকে এই দুই ডিস্টেন্স বাদ দিলে ভিতরের ডিস্টেন্সটা পাওয়া যাবো না? জি স্যার। না বুঝেন নাই? জি স্যার। জি স্যার। এত কিছু করা লাগে না, আপনি অটোকেটে গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবেন, এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবেন, ওই দিক থেকে আঁকবেন, ওই দিক থেকে আঁকবেন, তাহলে এটা যে বিন্দুতে ছেদ করবে ওই বরাবর এটা সোজা টান আনবেন, তারপরে অটোকেট থেকে সহজে এইটার এরিয়া বের করা যায় নাকি? না বের করা যায় না? জি স্যার, পারা যায়। এভাবে করে আমরা এরিয়া বের করতে পারবো আর কি। তো এটা হচ্ছে স্ল্যাব থেকে কিভাবে কতটুকু এরিয়া আমার এই বিমে কন্ট্রিবিউট হইলো, এটা আমরা বের করলাম। তো এটার পরবর্তী 3 দিন আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা দেখবো আর কি। আজকে বেসিক গুলো আলোচনা করছি। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বুঝা গেছে? ক্লাস কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ।